শুরু করছি অরুণিকা। লিখেছেন সামিয়া বিনতে হামিদ। পর্ব 1। থেমে থেমে গোলাবর্ষণের শব্দ, পুরো এলাকা জুড়ে আতঙ্ক। মানুষজন দরজা জানলা বন্ধ করে জড়সড় হয়ে বসে সৃষ্টিকর্তাকে স্মরণ করছে। গোলাগুলির শব্দে কেঁপে উঠছে অরুণিকা। তার চোখগুলো বড় বড় হয়ে আছে। কানে হাত দিয়ে সে বাবার কথা মতো চুপটি করে রান্নাঘরে ক্যাবিনেটে লুকিয়ে আছে। ক্যাবিনেটের দরজাটি ভালোভাবে বন্ধ হয় না, হালকা ফাঁকা থাকে। আর সেই ফাঁক দিয়ে অরুণিকা যতটুকু পারছে উকি ঝুঁকি দিচ্ছে। সে কখনোই বাবার কথা অমান্য হয়নি, তাই সে যতক্ষণ বাবা বলবে না ততক্ষণ এখানেই বসে থাকবে। হঠাৎ রান্নাঘরে দৌড়ে প্রবেশ করার সময় মুখ থুবড়ে পড়ে গেল অরুণিকা চাচি। সে ফাঁক দিয়ে চাচির ক্রন্দনরত মুখটা দেখে ভয় পেয়ে গেল। তখন এই কালো মুখোশধারী একজন লোক এসে বন্দুক তাক করে ধরল চাচির পিঠ বরাবর। তারপর ঠা ঠা শব্দ ধরে ঝাঁঝরা করে দিল তার পুরো শরীর। অরুণিকা ফুপিয়ে উঠল। তার বাবার কথা মনে পড়ে গেল। বাবা বলেছিল, আমি না আসা পর্যন্ত তুমি একটা শব্দও করবে না, এখান থেকে বেরও হবে না। বাবার কথা মনে পড়তেই সেই ক্যাবিনেটে থাকা প্রেসার কুকারের হাতলটি শক্ত করে ধরে চেপে ধরলো। সময়টা যেন শেষ হচ্ছে না। বাবা আসবে বলেও আসছে না। তার খুব গরম লাগছে। গরমে ভাবে তার শরীর ঘেমে যাচ্ছে। তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সে ফাঁকা দরজাটি দিয়ে আবার বাইরে তাকালো। দেখলো বাইরে আগুন লেগেছে। রান্নাঘরের আশেপাশে সে আগুনের ঝলকা নেই। অরুণিকা এবার মুখে হাত চেপে কেঁদে ফেললো। তার অভ্যাস প্রথমে ফুপাতে থাকবে, তারপর কেউ কাছে টেনে নিলে বা আহ্লাদ দেখালেই তার শব্দ করে কান্নাকাটি শুরু হবে। আর এরপর তার সেই কান্না থামানোর ক্ষমতা একমাত্র তার বাবারই আছে। মিনিট 5 পর ক্যাবিনেটের দরজাটা কেউ বাইরে থেকে খুললো। অরুণিকা কেঁপে উঠল। সামনে তার বাবা, তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার কপাল ছুঁয়ে রক্ত গড়িয়ে পড়ছে, নাক ফেটে গেছে, মুখে দাগ হয়ে গেছে, পুরো পাঞ্জাবিতে রক্ত মাখামাখি হয়ে আছে। বাবাকে দেখে অরুণিকা কান্না ভরে গেল। সে তার বাবাকে প্রথমে এই রূপে দেখেছে। বাবা এইভাবে রং মাখামাখি করে তার সামনে কেন বসে আছে, এটাই সে বুঝতে পারছে না। জুবায়ের করিম চৌধুরী মেয়ের দিকে হাত বাড়িয়ে দিলেন। তার হাতেও রক্তের দাগ। অরুণিকা বাবার হাতের দিকে তাকিয়ে বুঝলো, এবার বুঝি বাবা আদর করবে। তাই সে ঠোঁট ফুরিয়ে বাবাকে বুকে ঝাঁপিয়ে পড়লো। জুবায়ের করিম মেয়েকে নিয়ে একটা চাদর দিয়ে ঢেকে দিলেন। অরুণিকা বাবার পাঞ্জাবি আঁকড়ে ধরে আছে। গায়ে গরম ভাব লাগছে, কিন্তু সে চোখ বন্ধ করে আছে। যতক্ষণ সে বাবার করে থাকবে তার কোনো ভয় নেই। অরুণিকা বুঝতে পারছে তার বাবার খুব কষ্ট হচ্ছে। আর বাবা এইভাবে দৌড়াচ্ছে কেন, বিষয়টা খুব অবাক লাগছে তার। ঝোপের আড়ালে লুকিয়ে আছে 6 জন মাঝবয়সী ছেলে। আজ তাদের স্কুল থেকে পিকনিকে নিয়ে গিয়েছিল। তাদের অবশ্য পিকনিকে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু আহনাফের নতুন নতুন জায়গা ঘুরতে যেতে খুব ভালো লাগে। আর সেই তার চাচাতো ভাই আরাফ ও বাকি বন্ধুদের জোর করে পিকনিকে নিয়ে যায়। তারা একই স্কুলে পড়ে, সেই সুবাদে তাদের একসাথে উঠা বসা, আর তাদের বন্ধুত্ব গলায় গলায়। পিকনিকের বাস নষ্ট হয়ে যাওয়ায় তারা সন্ধ্যার পরবর্তীতে রাতে বাসায় ফিরল। গাড়ি তাদের স্কুলে নামিয়ে দিয়েছিল। সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে 6 জনেই তাদের এলাকায় এসে পৌঁছালো। এলাকার বাইরে যত বাতি আছে আর সবই নিভানো। তারা অবাক হয়ে মেন গেট দিয়ে ঢুকলো। মেন গেটে 4 জন গার্ড সবসময় বাড়িতে পাহারা দেয়, কিন্তু আজ তো কাউকে দেখা যাচ্ছে না। তারা ধীর পায়ে ভিতরে ঢুকতেই গোলাবর্ষণের শব্দ শুনে থেমে গেল। এরপর পাশে থাকা ঝোপের আড়ালে লুকিয়ে পড়লো। প্রায় আধ ঘন্টা পর 20-25 জন মুখোশধারী লোক তাদের বাড়ি থেকে বের হয়ে গেট দিয়ে বেরিয়ে গেল। সেই লোকগুলো হাতে ধারালো অস্ত্র আর বন্দুক। তারা ঝোপের আড়াল থেকে আর বের হলো না। তবে এতটুকু বুঝে ফেলেছে তাদের সব শেষ হয়ে গেছে। ইমন নিঃশব্দে কাঁদছে। ইমন তার ভাইয়ের কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিয়ে বলল, দেখিস, বাবা, মা, দাদা ভাই, বড় আপু সবাই আমাদের জন্য ভিতরে বসে আছে। হয়তো এই লোকগুলো কোন কাজে এসেছে। ইমন বলল, কাজে এসেছি এটা তুই বলছিস ভাই? কাজে এলে আমরা এখানে বসে আছি কেন? ভিতরে যাই চল। তাই আমি ফিসফিস করে বলল, ভাই আল্লাহর রাস্তা চুপ কর, আমার এখন হাত পা কাঁপছে। সবাই ঠিক আছে তো? আরব সবাইকে সান্ত্বনা দিয়ে বলল, ভাই তোরা চিন্তা করিস না, ভেতর কি হয়েছে আমরা জানি না, আশা করছি সব ঠিক আছে। ভাবছি রাত হয়ে গেছে,
যতক্ষণ বাসা থেকে ফোন দিবে না আমরা এখানে থাকবো। আর আমরা পিকনিকে থেকে দেরিতে ফিরেছি, একটু পর সবাই চিন্তায় পড়ে অবশ্যই ফোন দিবে। তুর্য বলল, যদি কেউ ফোন না দেয়? এবার আহনাফ বলল, না দিলে সকাল পর্যন্ত এখানেই বসে থাকবে আর কি। এটা আবার কেমন প্রশ্ন? আহনাফ আর ইভানের ধৈর্য শক্তি একেবারেই কম, তবুও আজ তারা দুজন যেন ধৈর্যের উপর ধৈর্য ধরে যাচ্ছে। অনেকক্ষণ পর পায়ের আওয়াজ পেয়ে তারা ঝোপের আড়াল থেকে মুখ তুলল। এলাকায় 5 হাত দূরে দূরে ল্যাম্প পোস্ট, আর সন্ধ্যার পর পরই সব জ্বালিয়ে দেওয়া হয়, অথচ আজ একটাও জ্বলছে না। তবু রাতের আকাশে সৃষ্টিকর্তা প্রদত্ত চাঁদের আলো যেন আজ তাদের অন্ধকার থেকে বেরোনোর পথ বের করে দিচ্ছে। আরফ কাঁপা কণ্ঠে বলল, চাচ্চু। আরফের চাচ্চু শব্দ শুনে সবাই ঝোপের আড়াল থেকে বের হয়ে জুবাইর করিমের সামনে চলে এলো। জুবাইর সাহেব প্রথমে ভয় পেয়েছিলেন, নিজের জন্য নয়, তার মেয়ের জন্য। পরক্ষণে আরফ আর আহনাফকে দেখে তিনি স্বস্তি পেলেন। তাদের ঝোপের দিকে নিয়ে গিয়ে বললেন, তোমরা এখানে থেকো না। আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন, সব উত্তর দেওয়ার সময় আমার কাছে নেই। শুধু একটাই কথা বলার আছে, এই দেশে থাকা তোমাদের জন্য ঝুঁকিপূর্ণ, তাই তোমরা এই দেশ ছেড়ে দিবে। জুবাইর সাহেব পাঞ্জাবির পকেট থেকে একটা রক্তাক্ত কাগজ বের করে দিয়ে বললেন, এখানে সব তথ্য দেওয়া আছে। এখন আর সবাইকে বিশ্বাস করার সময় নেই। তোমরা 6 জনের উপর সৃষ্টিগত রহমত ছিল বলেই তোমরা বেঁচে গেছো। আমার আরেকটা আমানত তোমাদের কাছে দিয়ে যাচ্ছি। জুবাইর সাহেব অরুণিকাকে ঘাসের উপর নামিয়ে রাখলেন। মুখ উঠিয়ে দেখলেন তার ক্লান্ত মেয়ে বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। তিনি ঘাসের উপরই অরুণিকাকে শুয়ে দিয়ে বললেন, আমাদের শত্রু আমাদের চোখের সামনে ছিল, আমাদের সাথে প্রতারণা করেছে। তোমরা এখন নিজেদের অভিভাবক, আর তোমার দায়িত্ব আমার মেয়ের অভিভাবক হওয়া। ওকে একা ছাড়বে না, সারা জীবন ওকে আগলে রাখবে। আমার এই একটা আবদার রাখো। কথা পরে তিনি অরুণিকার কপালে চুমু খেয়ে উঠে দাঁড়ালেন। আর সাথে সাথে বলল, চাচ্চু, আমরা আপনাকে হসপিটালে নিয়ে যাই। জুবাইর সাহেব বললেন, আমি সেখানে যাচ্ছি, কিন্তু একা একাই যাব। আমি নিশ্চিত ওদের কেউই এখন বাইরে আছে। যদি থাকে আমাকে গুলি করে দিবে, আর যদি না থাকে আমি হয়তো হাসপাতালে পৌঁছাতে পারবো। পৌঁছে গেলেও বাজবে কিনা সন্দেহ। তোমরা পিছনে গেট দিয়ে মেন রোড উঠবে, সেখান থেকে আমবাগান চলে যাবে। বাকিটা তোমরা বুঝে নিতে পারবে। আর এখনই বেরিয়ে যাও। জুবাইর সাহেবের অনুমান ঠিকই হলো। বকুড়িধারে 4 জন লোক বাইরে দাঁড়িয়েছিল। তাদের ধারণায় কেউ যদি বেঁচে থাকে তাহলে কয়েক ঘন্টার মধ্যে বাড়ি থেকে বের হবে, আর নয়তো আগুনে পুড়েই মারা যাবে। আর তারা যেভাবে সবাইকে আঘাত করে এসেছে, রক্তক্ষরণ হয়ে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু নিশ্চিত। তাই কেউ বেঁচে থাকলে মেন গেট দিয়ে বের হয়ে অবশ্যই হাসপাতালে যাওয়ার চেষ্টা করবে, আর সেই সুযোগে তাকেও মেরে ফেলা হবে। পরপর 4 বার গুলির শব্দ ভেসে আসতেই অনিকা কেঁপে উঠল। চোখ খুলে দেখলো সে এখন পড়ে আছে, চাদর দিয়ে তাকে ঢেকে রেখেছে। কিন্তু এই কোল তো তার বাবার কোল নয়। সে ভয় পেয়ে গেল, আরো শক্ত করে সে মানুষটিকে চেপে ধরলো। যদি বাবা হয় তাহলে বুঝবে অনিকা ভয় পাচ্ছে। কিন্তু এই মানুষটা থামছে না, দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। পিছনের গেট দিয়ে তালা বন্ধ করা হয়েছে। বাইরে অনেক কাঁটাতার, তবে গেট টপকে বের হওয়ার অভ্যাস তাদের আছে। কিন্তু অরুণিকাকে নিয়ে কিভাবে গেট দিয়ে বের হবে? ইভান, ইমন আর তুর্য গেট টপকে সাবধানে নেমে পড়লো। অপর পাশ থেকে কাঁটাতারের কিছু অংশ সরালো। এবার তাহমিদ বলল, ওরকে উঠিয়ে এদিক থেকে ফেলে দেব, ইভান আর ইমন ধরে ফেলবে। তুর্য বলল, ও যদি ব্যথা পায়? আর খুব আত্মবিশ্বাস নিয়েই বলল, আমি আছি তো, কিচ্ছু হবে না। আরাফ তার কোল থেকে অরুণিকাকে নামিয়ে দিয়ে বলল, আমি তোমাকে উঠিয়ে দিচ্ছি, তুমি উপর থেকে লাফ দেবে। অরুণিকা ফেলফেল করে আরাফের দিকে তাকিয়ে রইল, আর আশেপাশে তাকাতে লাগলো, কিন্তু কিচ্ছু বললো না। পাশে আহনাফকে দেখে ভয়ে তার মুখ ছোট হয়ে গেছে। আহনাফ তাকে উঠতে বসতে ভয় দেখায়। সে মনে মনে ভাবছে, আহনাফই হয়তো এইসব করেছে। এটা হয়তো তাকে ভয় দেখানোর জন্য আহনাফের নতুন ফন্দি। অরুণিকার চরণ বরণ না দেখে আহনাফ এবার বিরক্ত হয়ে বলল, উঠবা তুমি নাকি ছুঁড়ে মারবো? অরুণিকা আরাফের দিকে এগিয়ে এগিয়ে নিজেকে আহনাফ থেকে আড়াল করে রাখলো। ইভান ওপাশ থেকে বিরক্ত হয়ে বলল, ভাই প্রচন্ড ভয় লাগছে, এখন এই মেয়ের জন্য আমরা বিপদে পড়বো। ওকে তাড়াতাড়ি তুলে এদিকে আন, ওরা যদি আবার এদিকে চলে আসে। আরাফ এবার অরুণিকা কুড়ে করে গেটের ওপারে নিয়ে গেল। ব্যথা সে আর হাত নাড়াতে পারছে না। কাঁটাতারের কিছু অংশ তার হাতে ঢুকেছে, রক্ত বেরোচ্ছে হয়তো, কিন্তু এই মুহূর্তে এত কিছু দেখার সময় নেই।
সবাই গেট টপকানোর পর তারগুলো গেটের সামনে দিয়ে তুর্য ব্যাগ থেকে পানির বোতল বের করে তারের উপর ঢেলে দিল। তুর্যকে পানি ঢালতে দেখে তাহমিদ বলল, এটা তার, কোনো গাছ না। হ্যাঁ আমি জানি। আরাফের হাত থেকে রক্ত পড়ছে। ওরা যদি এদিকে এসে রক্ত দেখে ভাবে কেউ পালানোর চেষ্টা করেছে, তাই পানি ঢেলে দিলাম। তারা পিছন দিয়ে এসে বড় বড় গাছ পেরিয়ে সামনে যেতে লাগলো, আর পিছন থেকে তারা তাদের যার যার বাড়ির দিকে তাকিয়ে রইল। আগুনের ধোঁয়ায় আকাশ লালচে হয়ে গেছে, অথচ কেউ আগুন নেভাতে আসেনি। পান থেকে চুন খসতে যেখানে মিডিয়ার লোক এসে জড়ো হয়, সেই রাস্তায় একটা মানুষও নেই। তাহলে সবাইকে তাদের ভরে গেছে। মৈত্রী গ্রুপকে নৃশংসভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার এত বড় সাহস কার হয়েছে? আর সাধারণ মানুষ যারা তাদের ভালোবাসতো, তারা সেই ভালোবাসা কোথায় হারিয়ে ফেলেছে? তারা এতগুলো মানুষ হত্যার প্রতিবাদ করছে না কেন? 6 জন 15-16 বছরের ছেলে, আর তাদের করে 4 বছর বয়সী অর্ণিকা। তারা ছুটে যাচ্ছে অজানা গন্তব্যে। এই পৃথিবীতে বাবা মা বা কোনো অভিভাবক ছাড়া বড় হওয়া সহজ নয়, অনেক জটিল ব্যাপার। আর সেই জটিলতার পথে পা বাড়াচ্ছে 7টি জীবন।